এবং সনাতন সংস্কৃতি মেনে শ্রদ্ধা, শুভেচ্ছা, অভিনন্দন, গুরুজনদের প্রণাম, মাতৃশক্তিকে বন্দন জানাই। আপনারা জানেন যে আমাদের যশস্বী প্রধানমন্ত্রী, বিশ্বের সর্বশ্রেষ্ঠ নেতা নরেন্দ্র মোদীজি কয়েক মাস আগে আলিপুরদুয়ার, ভুটানের পার্শ্ববর্তী, সেখানে এই পরিবর্তন সংকল্প যাত্রা শুরু করেছিলেন। তারই অঙ্গ হিসেবে ভারতীয় জনতা পার্টির প্রদেশ সভাপতি থেকে বুথ সভাপতি, কেন্দ্রীয় মন্ত্রী থেকে সাংসদ, বিধায়ক, পঞ্চায়েত পুর প্রতিনিধি থেকে সর্বস্তরের কর্মীরা দিকে দিকে পরিবর্তনের জন্য জয়ের লক্ষ্যে পরিবর্তন সংকল্প সভা করে গোটা বাংলা জুড়ে জনগণকে জাগরিত করার কাজ করছে। আমাকে আমাদের প্রদেশ ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে বিশেষভাবে 27টি বিধানসভায় ওই এলাকার ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা, সর্বোপরি গণদেবতা জনতা জনার্দন, তাদের সাথে মিলিত হয়ে কেন পরিবর্তন দরকার সেই বিষয়ে বক্তব্য রাখার নির্দেশ দিয়েছেন। আজকে আমি কৃষ্ণনগর দক্ষিণে আপনাদের এই গুরুত্বপূর্ণ ধুবুলিয়া জাতীয় সড়কের পার্শ্ববর্তী এখানে সমাবেশ করছি। আমাকে এখন অবধি বিরোধী দলনেতা হিসেবে এই 5 বছরে 104 বার কোর্টে যেতে হয়েছে। এই সভাটা আমি অর্জুনদার কাছ থেকে পুলিশের এবং এসডিওর মাইক ব্যবহারের অনুমতি পাওয়ার পরে দেখলাম যে শুধু পরিবর্তন জনগণের মধ্যে হয়নি, পুলিশ এবং প্রশাসনের মধ্যেও পরিবর্তন এসেছে। তাই আজকে আমি এখানে হাইকোর্ট ছাড়া অনুমতি নিয়েই সভা করছি বা সভার অনুমতি পেয়েছি। আমি মান্যবর জেলা সভাপতি অর্জুন বিশ্বাস মহোদয়কে ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাই। আমাদের রাজ্যের সম্পাদক এবং এখানকার ভূমিপুত্র সম্মানীয় মহাদেব সরকার, তাকে ধন্যবাদ জানাই। তিনি কিষাণ মোর্চার সভাপতি হিসেবে সফলতার সঙ্গে কাজ করেছেন রাজ্য জুড়ে। আমি আরেক রাজ্য সম্পাদক, তরুণ নেতা শাখারফ সরকারকে ধন্যবাদ জানাই। প্রাক্তন আর্মি, অবসরপ্রাপ্ত আর্মি, দেশ ও মাতৃকার জন্য নিজের যৌবনের গুরুত্বপূর্ণ বছরগুলি দেশকে দিয়েছেন। আমাদের বিভাগ কনভেনার রামপদ দাস মহোদয়কে ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাই। আমাদের অবিভক্ত জেলার নেতা বিধায়ক পার্থসারথী চ্যাটার্জি, আমাদের ভারতীয় জনতা পার্টিতে যার উত্থান 93 পঞ্চায়েত থেকে আজকের জনপ্রিয় বিধায়ক মাননীয় অসীম বিশ্বাস, আমাদের এই রাজ্যের অত্যন্ত তরুণ নেতা, প্রতিভাবান নেতা, প্রতিবাদী নেতা, চুরি দুর্নীতির বিরুদ্ধে আপোষহীন যোদ্ধা, ভাতৃপ্রতিম অ্যাডভোকেট তরুণজ্যোতি তেওয়ারি, আমাদের জিএসরা আছেন সৈকত সরকার, আমাদের সপ্তর্ষি চক্রবর্তী, উৎপল ঘোষ এবং হিরণময়ী ভক্তা। আমি তাদের ধন্যবাদ জানিয়ে, অনেক নেতারা আছেন, আমি বিশেষ করে ভাস্কর পাল, উত্তম বিশ্বাস, পপি কুণ্ডু এবং সঞ্জয় ভাইদের ধন্যবাদ জানাই, যারা আমাদের মণ্ডলের সভাপতি। বাকি সব নেতাকে আমি সম্মান জানিয়ে অল্প কিছু কথা আপনাদের কাছে নিবেদন করতে চাই। প্রথমত, আপনারা জানেন যে একটু আগে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ আমার অ্যাপ্লিকেশনের ভিত্তিতে বেলডাঙ্গাতে 5 কোম্পানি প্যারামিলিটারি ফোর্স ডিপ্লয় করার নির্দেশ দিয়েছে এবং
তারা বলেছে ভারত সরকার যদি মনে করে এই দেশ বিরোধী শক্তির বিরুদ্ধে ব্যবস্থা নিতে এনআইএও করতে পারে। এবং মুর্শিদাবাদ জেলায় যে উপর্যুপরি লাগাতার এই জামাতিদের আন্দোলনের নামে হিন্দুদের উপর অত্যাচার, এর বিরুদ্ধে হাইকোর্ট কঠিন এবং কঠোর ব্যবস্থা নিয়েছেন। আমার এই অ্যাপ্লিকেশন নতুন নয়। আপনারা জানেন 2024 সালের শেষের দিকে আমাদের ধুলিয়ান এবং শামশেরগঞ্জে যে নারকীয় বর্বরোচিত ঘটনা ঘটেছিল এবং 47 সালের পরে আমরা আরেকবার হিন্দু পলায়ন দেখেছিলাম। লজ্জা রাখার জায়গা নেই। ধুলিয়ান শামশেরগঞ্জে 16 থেকে 20% হিন্দু থাকে। সেখানে হরগোবিন্দ দাস আর চন্দন দাসকে পশু কাটার তরবারি দিয়ে কুপিয়ে কুপিয়ে খুন করা হয়েছিল। আমি ছুটির দিন মহামান্য আদালতে ছুটে গেছিলাম। আদালত কোর্ট খুলে 17 কোম্পানি প্যারামিলিটারি ফোর্স দিয়ে এখনো সেখানে সেন্ট্রাল ফোর্স আছে, হিন্দুরা বেঁচে আছে। এরপরেও হিন্দুরা কেন আপনারা মমতা ব্যানার্জিকে বা তৃণমূলকে সমর্থন করেন? কেউ থাকবে না। এই মহিলার নেতৃত্বে যে সরকারটা এই রাজ্যে চলছে গোটা প্রশাসনকে জামাতিকরণ করে দিয়েছে, পুলিশকে জামাতিকরণ করে দিয়েছে। পুলিশ টেবিলের তলায় ঢুকবে, শাটার নামিয়ে দেবে, বিএসএফ গিয়ে উদ্ধার করবে। এই বেলডাঙ্গাতে আপনি বলুন, ঝাড়খণ্ডে কে মারা গেছে, যে কোনো মৃত্যু দুঃখজনক, তাকে কেন্দ্র করে কিভাবে পরপর দুদিন শুধুমাত্র ট্রেন আর বাস পোড়ানো জ্বালানো নয়, অবৈধ পথ অবরোধ নয়, সেখানে একজন হিন্দু হোটেল প্রসাদ বলে, কালকে আমি তাকে ফোন করেছি, টেলিফোনে কথা হয়েছে, পাশে থাকার অঙ্গীকার করেছে। একজন হিন্দু আর একজন বিপদগ্রস্ত হিন্দুর পাশে দাঁড়ানো আমাদের কর্তব্য, রাজনীতির বাইরে কর্তব্য। আমরা আজকে তাকে তার দোকানটা ভেঙে হোটেল পর্যন্ত ভেঙেছে, আর প্রত্যেক দিন ধরে পিটিয়েছে সাংবাদিকদের। শুধু যারা প্রতিবাদী চ্যানেল তারা নয়, মমতা ব্যানার্জি ঢোল যারা বাজান সারাদিন ধরে, পিসি পিসি পিসি, তাদেরকেও ধরে ধরে পিটিয়েছে। আমি চ্যানেলগুলোর আর নাম বলতে চাই না, মহিলা সাংবাদিকও আছে। তাই এই জিনিস বন্ধ হওয়া দরকার। আপনারা এখানে যারা আছেন, কংগ্রেসের বিভীষিকাময় দেশ ভাগের আজকে তার খেসারত দেওয়ার জন্য আপনাদের এইখানে চলে আসতে হয়েছে প্রাণ বাঁচাতে। আমি স্মরণ করি ঠাকুর হরিচাঁদ ঠাকুর, ঠাকুর গুরুচাঁদ ঠাকুরকে। তারা মতুয়া সমাজ তৈরি করেছিলেন মূলত নমশূদ্রদের ইসলামীকরণের হাত থেকে বাঁচানোর জন্য। আজকে আপনারা বলুন যে এই সরকার 11তে এসে যেমন টাটাকে তাড়িয়েছে, 16 সালে এসে যেমন চাকরি বিক্রি করেছে, 26-এ যদি এরা কোনোভাবে আসতে পারে তাহলে এরা আপনাদের এই রাজ্যে হিন্দু শূন্য করার কাজ করবে। ওপারে মোল্লা ইউনুস যা যা করছে, এপারে তৃণমূল তার মুখ্যমন্ত্রী খালা মমতা ঠিক একই কাজ করছে। এপারে ওপাশে হিন্দু যুবক দীপু চন্দ্র দাসকে জ্যান্ত পুড়িয়ে মারা হয়, এখানেও হরগোবিন্দ দাস চন্দন দাসকে পশু কাটার তরবারি দিয়ে খুন করা হয়। কিছুদিন আগে আপনারা জানেন একটি ঘটনাকে কেন্দ্র করে ধুবুলিয়া, নাকাশিপাড়া, বেথুয়া ঢহরিতে কি করেনি এরা। আমি তারপরে একাধিকবার বেথুয়াতে নাকাশিপাড়ায় আসতে চেয়েছি, আসতে দেওয়া হয়নি।
আমাকে কোর্টের অনুমতি নিয়ে এখানে সভা করতে হয়েছে আপনারা জানেন। পরে আমি ওই এলাকায় এসেছি, আমি হিন্দুদের পাশে দাঁড়িয়েছি, এই রাষ্ট্রবিরোধী শক্তির বিরুদ্ধে লড়েছি। তাই আপনাদের সকলের আওয়াজ হওয়া উচিত। আর উদ্বাস্তু হব না, মোদিজিকে ছাড়ব না, মোদিজির সঙ্গে থাকব। এই নরেন্দ্র মোদিজি তিনি হিন্দুদের এই দুর্দশার কথা জেনে ভেবে 2019 সালে সিএএ এনেছিলেন। সিএএ মানে সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট। সিএএ মানে বাংলাদেশ থেকে ধর্ম বাঁচানোর জন্য এক কাপড়ে চলে আসা হিন্দুদেরকে নাগরিকত্ব দেওয়ার আইন। এবং 2024 সালে 5ই আগস্ট বৈধ প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জামাতিরা যখন সরিয়ে দিল, তাড়িয়ে দিল, তারপরে বিশেষ করে আওয়ামী লীগ তার অঙ্গ সংগঠন এবং হিন্দুদের উপরে হিন্দু শূন্য করার জন্য অত্যাচার হয়েছিল। গোটা ভারতবর্ষে কোন রাজ্যের পুলিশ হিন্দু শরণার্থীদের উপর অত্যাচার করেনি, কিন্তু এই রাজ্যে তৃণমূল নামক যে জামাতি সরকার আছে তার পুলিশ বেছে বেছে হিন্দুদেরকে জেলে পুরেছে। আপনি যদি বহরমপুরের জেলে যান, যদি মালদার জেলে যান, বালুরঘাটের জেলে যান, রায়গঞ্জের জেলে যান, কোচবিহারের জেলে যান, কৃষ্ণনগরের জেলে যান, রানাঘাটের জেলে যান, বনগাঁ বারাসাতের জেলে যান, দেখবেন কত হিন্দুকে এই মমতা ব্যানার্জির পুলিশ, জামাতিদের পুলিশ, টিএমসিদের পুলিশ তাকে আটকে রেখেছে বিনা বিচারে, অন্যায় ভাবে। 85 বছরে এক বৃদ্ধা মা রায়গঞ্জে 2 বছরের জেল দিয়েছে তাকে। এই পুলিশ শুধু হিন্দুদের উপর অত্যাচার করেছে। আর বাংলাদেশি মুসলিম অবৈধ অনুপ্রবেশকারী যারা বর্ডারে গরু পাচার করে, মানুষ পাচার করে, ফেন্সিডিল পাচার করে, হেরোইন পাচার করে, জাল নোট পাচার করে, গাঁজার চাষ করে, তাদের উপরে লক্ষ্য নেই, কারণ তার টাকা তুলে পুলিশকে দিচ্ছে আর ভোটের সময় দল বেঁধে কালীগঞ্জের মতো বুথ দখল করে, চাপড়ার মতো বুথ দখল করে 100-র মধ্যে 99টা ভোট তৃণমূল কংগ্রেসকে দিচ্ছে। নরেন্দ্র মোদীজি তাই 1 সেপ্টেম্বর 2025 একটা তার সরকার নোটিশ জারি করেছে। নোটিশ দিয়ে বলেছে যে হিন্দুরা শরণার্থী হিসেবে আসবে, ভারতবর্ষের কোন রাজ্যের কোন সরকার, পুলিশ তাদেরকে বিরক্ত বিব্রত গ্রেপ্তার করতে পারবে না। সেই কারণে মালদার সভা থেকে আমি বাঙালি হিন্দু শরণার্থীদের বলেছিলাম যে মোদিজিকে আপনারা ছাড়বেন না, আঁকড়ে রাখুন, তোমায় হিদ মাজারে রাখিব, ছেড়ে দেব না, ছেড়ে দিলে সোনার গৌর আর যে পাবো না। আমি মোদিজির সামনেই মালদার সভা থেকে সেদিন বলেছিলাম। এই কারণে এ যন্ত্রণা জানি। আমার মাকেও বরিশাল থেকে এক কাপড়ে তার পিতা প্রয়াত মাখনলাল ভট্টাচার্য শিক্ষক ছিলেন, তার হাত ধরে চলে আসতে হয়েছে শুধুমাত্র হিন্দু হওয়ার অপরাধে। তাই এই নির্বাচনে আপনাদের ঐক্যবদ্ধভাবে একটি রাষ্ট্রবাদী দেশপ্রেমিক সরকার তৈরি করতে হবে। আপনি বলুন এই এসআইআর কি নতুন? না, নতুন না বন্ধু। স্বাধীনতার পরে 8 বার এসআইআর হয়ে গেছে, অর্থাৎ ভোটার তালিকার নিবিড় সংশোধন। এবারে 9ম এসআইআর চলছে। এই এসআইআর কে কেন্দ্র করে তৃণমূল কংগ্রেস গোটা রাজ্য জুড়ে নৈরাজ্য তৈরি করছে। প্রত্যেক দিন বিডিও অফিসগুলোতে হামলা, আগুন লাগানো, অবৈধ পথ অবরোধ, বিজেপির ক্যাম্পে হামলা এবং বিভিন্ন ভাবে এরা নৈরাজ্য করছে। আজকেও সন্দেশখালী থেকে গোসাবা চারিদিকে হামলা আর সন্ত্রাস হয়েছে। আমি প্রত্যেকটা সভাতে বলি, ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া তারা গর্তে কার্বলিক অ্যাসিড ঢেলে দিয়েছে, গর্তে কার্বলিক অ্যাসিড ঢেলেছে। আর যত বাংলাদেশি মুসলিম অবৈধ অনুপ্রবেশকারী রোহিঙ্গা তারা কিলবিল করে সাপ যেমন বেরোয়, গর্তে কার্বলিক অ্যাসিড দিলে এই সাপেরা সব বেরিয়ে এসেছে। তাই আপনাদের কাছে আমি অনুরোধ করব,
এসআইআর কে সম্পূর্ণ সহযোগিতা করতে হবে। হ্যাঁ, কিছু কিছু আমাদের হিন্দু লোকজন, সাধারণ লোকজন, ভারতীয়দের অসুবিধা হচ্ছে, তাদের হিয়ারিং এর নোটিশ হচ্ছে। এর জন্য দায়ী কে? আমি বলবো ইলেকশন কমিশন দায়ী নয়, দায়ী হলো মমতা বন্দ্যোপাধ্যায় নেতৃত্বাধীন টিএমসির প্রশাসন। আপনারা জানেন বিহারে যখন এসআইআর হয় রাজ্য সরকার সম্পূর্ণ সহযোগিতা করে, তারা বিএলও, এইআরও, ইআরও সমস্ত রকম সাপোর্ট দেয় এবং 4 মাসের জন্য বিহার সরকার 1000 ডাটা এন্ট্রি অপারেটর দিয়েছিল। আজকে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া এবং তার সিও পশ্চিমবঙ্গ সরকারকে একাধিকবার চিঠি লিখে 1000 ডাটা এন্ট্রি অপারেটর 4 মাসের জন্য চেয়েছিল। মাত্র 4 থেকে 5 কোটি টাকা সরকারের খরচ হতো। কিন্তু এই মুখ্যমন্ত্রী, এই সরকার এত দাম্ভিক, এরা বাংলাদেশি অবৈধ অনুপ্রবেশকারী মুসলিম, রোহিঙ্গা এবং মৃত ভুয়া ভোটারকে বাঁচানোর জন্য এরা ডাটা এন্ট্রি অপারেটর দেয়নি। আজকে ডাটা এন্ট্রি অপারেটর না দেওয়ার ফলে কার নাম ডিএএস DASS হয়ে গেছে, কারো ROY রায় RAY রায় হয়ে গেছে, কার আই জায়গায় ওয়াই হয়ে গেছে। এইভাবে সমস্যা কিছু তৈরি হয়েছে। আমি তারপরেও বলবো জনগণকে, ভারতীয়দের, এটা রাষ্ট্রের লড়াই, পশ্চিমবঙ্গকে সুরক্ষিত রাখার লড়াই। কারণ এই পশ্চিমবঙ্গ এমনি এমনি তৈরি হয়নি। এই পশ্চিমবঙ্গ তৈরির ইতিহাস আমার বন্ধুরা, আমার আগামী প্রজন্ম আপনাদের জানতে হবে। আপনারা জানেন যখন দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে ভারত এবং পাকিস্তান বিভক্ত হচ্ছিল, তখন মুসলিমরা আমাদের সঙ্গে থাকতে চায়নি। মোহাম্মদ আলী জিন্নাহর নেতৃত্বে, মোহাম্মদ আলী জিন্নাহ মুসলিম লীগের চেয়ারম্যান ছিলেন, তিনি বলেছিলেন ব্রিটিশদেরকে, তৎকালীন কংগ্রেসের নেতাদেরকে, আমার কলকাতা সহ পূর্ব পাকিস্তান চাই। সেদিন রুখে দাঁড়িয়েছিলেন দুজন, ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি আর স্বামী প্রণবানন্দ, ভারত সেবাশ্রম সংঘের প্রতিষ্ঠাতা। এরা বলেছিল আপনারা ওপারটা নেন পূর্ববঙ্গ, এই এপারটা পশ্চিমবঙ্গ আমরা যাব না, আমরা হিন্দু মেজরিটি, আমরা মুসলিমদের সঙ্গে যাব না। 1947 সালের 20 জুন ব্রিটিশরা বলেছিল বিধানসভায় প্রস্তাব আনুন, যারা বেশি ভোট পাবে তাদেরকে রেখে দেব আমরা। বিধানসভায় প্রস্তাব এনেছিলেন ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি। 58 জন হিন্দু আইনসভার সদস্য ভোট দিয়েছিলেন ভারতের পক্ষে, 21 জন মুসলিম আইনসভার সদস্য ভোট দিয়েছিলেন পাকিস্তান ভুক্তির পক্ষে। সেই দিন ঠিক হয়ে গেছিল আমরা পূর্ববঙ্গ, পূর্ব পাকিস্তানে যাব না, আমরা ভারতে থাকব। বাঙালি হিন্দুদের হোমল্যান্ড হলো এটা। তাই অত সহজে এটা আমরা পাইনি। আজকে যদি আমরা এসআইআর ভোটার তালিকাকে ত্রুটিমুক্ত না করি, আমরা যদি অবৈধ বাংলাদেশি মুসলিম রোহিঙ্গাদের এই ভোটার তালিকা থেকে বের করতে না পারি, তাহলে আগামী দিনে আমাদের যে ভবিষ্যৎ প্রজন্ম তার ধ্বংসলীলা হয়ে যাবে। কেন বলছি? এখানে যারা আছেন অনেকেই হিন্দু হওয়ার কারণে বাংলাদেশ থেকে, পূর্ব পাকিস্তান থেকে ভারতে এসেছেন। আমাদের কৃষ্ণনগরের তৎকালীন রানীমা এবং শ্যামাপ্রসাদ মুখার্জির লড়াইতে এই নদিয়া জেলার একটা বড় অংশে 15ই আগস্ট নয়, 17ই আগস্ট স্বাধীনতা দিবস কৃষ্ণগঞ্জ সহ অনেক জায়গায় পালিত হয়। আমি 1 বছর অ্যাটেন্ডও করেছি। আপনাদের এই স্মৃতিটাকে আমি স্মরণ করিয়ে দিতে চাই, জাগ্রত করতে চাই। আপনারা দেখেছেন 47-এ যখন দেশ ভাগ হয়, বাংলাদেশ, আজকের বাংলাদেশ, তৎকালীন পূর্ব পাকিস্তানে হিন্দু ছিল 33%, আজকে 7%। আজকে একজন সন্ন্যাসী বৈষ্ণব চিন্ময় কৃষ্ণ প্রভু, তাকে ফাঁসি দিতে যাচ্ছে এরা। ভাবতে পারছেন আপনি কোন জায়গায় চলে গেছে বাংলাদেশ? আর আমাদের এখানেও কি হচ্ছে? আমরা 1951-তে ছিলাম 85% হিন্দু, 11-তে হয়ে গেছি 72%।
আর 31-এর জনগণনায় আমাদের দশা কি হবে? আমাদের দশা মুর্শিদাবাদের হিন্দুদের মতো হবে যদি ঐক্যবদ্ধ না হন, জাগ্রত না হন, এই জামাতি সরকারকে না সরাতে পারেন। হ্যাঁ, ডেভেলপমেন্ট মোদিজি 20টা রাজ্যে করছে, এখানেও হবে। এ তো বিজেপির অঙ্গীকার। বিজেপির অঙ্গীকার হাতে কাজ, পেটে ভাত, মাথায় ছাদ। 1,20,000 বাড়ি হয় না, 3 লাখের বাড়ি বিজেপি দেবে। প্রধানমন্ত্রী সূর্য ঘর, বাড়ি প্রতি 80,000 টাকা, সোলার প্যানেল বিজেপি লাগাবে। বিজেপি শৌচালয় বানাবে আধুনিক। বিজেপি 8,000 কোটি টাকা দিয়েছিল দেশের সরকার নলে জল দেওয়ার জন্য। কে কে পেয়েছেন? আর্সেনিক এলাকা, ধুবুলিয়া এবং পার্শ্ববর্তী নলে জল পেয়েছেন? নল আছে? নল আছে? জল নাই। নল আছে? নল আছে? নল আছে, জল নাই। এই অবস্থা হয়েছে এখানে। এখানে এই অবস্থা হয়েছে। এর পরিবর্তন চান তো আপনারা? আমার বেকার যুবক বন্ধুরা, আপনারা তো চান রেলে যেভাবে পরীক্ষা হয়, ওএমআর দিয়ে, ওএমআর সিট দিয়ে, কম্পিউটারে খাতা দেখে কত নাম্বার লিখেছেন কার্বন কপি বাড়িতে আনেন। আপনি তো চান প্রত্যেক বছর এসএসসি হোক, প্রত্যেক বছর পিএসসি হোক। আপনি চান মেধা অনুযায়ী চাকরি হোক। এখানকার কত যুবক পরিযায়ী শ্রমিক হয়ে অন্য রাজ্যে আছেন, বলুন আপনারা। আপনারা তো চান আমার পরিযায়ী শ্রমিক ভাইটি, বন্ধুটি দেশে ফিরে আসুক, এখানে আমরা কাজ দিই তাকে। চান তো আপনারা? 100 দিনের কাজ বড় বড় কথা বলে আমরা বন্ধ করেছি, কেউ বন্ধ করেনি। চুরি করেছে, ধরা পড়েছে। একটা উদাহরণ দিই, 2004 থেকে 14 কংগ্রেসের ইউপিএ 1 ইউপিএ 2 সরকার পশ্চিমবঙ্গকে মানরেগাতে দিয়েছে 14,000 কোটি টাকা। আর 2014 থেকে 22 মোদিজির নেতৃত্বে এনডিএ সরকার 54,000 কোটি টাকা দিয়েছে। আর সব লুটপাট করেছে। তৃণমূলের পঞ্চায়েতগুলোকে তাকিয়ে দেখবেন কত বড় বড় পাকা বিল্ডিং বানিয়েছে। আপনারা তাকিয়ে দেখবেন, এই উজ্জ্বল বিশ্বাসদের দেখবেন আগে কি অবস্থা ছিল, এখন কি অবস্থা হয়েছে। আঙুল ফুলে কলা গাছ হয়েছে এদের। আমাকে কেউ বা কারা সকালবেলা বলেছিল বটতলাতে নাকি জেলা পরিষদ নজরুল বিশ্বাস কালো পতাকা দেখাবে। আমি গাড়ির কাঁচ নামিয়ে আস্তে আস্তে আসলাম, ছিল গোটা কত, কিন্তু দেখে সাহস করলো না। আমি ঠিক করেছিলাম আজকে যদি কালো পতাকা দেখাতো আমি সোজা ধুবুলিয়া থানায় ঢুকতাম, সারা রাত্রি থাকতাম। যেমন চন্দ্রকোনা রোডে পুরুলিয়া থেকে ফেরার সময় আমাকে আক্রমণ করে, যেখানে আক্রমণ করবে থানাগুলো প্রস্তুত থাকবেন, আমি সেই থানাতে রাত্রি যাপন করব। ছাড়ার কোনো সিন নেই, ছাড়ার কোনো সিন নেই। তাই আপনাদের বলবো, যদি গুজরাটের মতো শিল্প আর কর্মসংস্থান চান, উত্তরপ্রদেশের মতো সুরক্ষা সুশাসন চান, তাহলে ভারতীয় জনতা পার্টিকে আপনি আনুন। আমার মা বোন দিদিরা, আপনারা শুনে রাখুন, সব মহিলাদের বলবেন যে ভারতীয় জনতা পার্টি মোদিজির আদর্শে, তার নেতৃত্বে 20টা রাজ্যে সরকার চালায়। আজকে উড়িষ্যাতে সুভদ্রা যোজনা বছরে 50,000 টাকা মহিলাদের দিচ্ছে বিজেপি, একবার এককালীন। ছত্তিশগড়ে মা তারি যোজনা বছরে এককালীন একবার 12,000 টাকা অ্যাকাউন্টে দিচ্ছে। দিল্লিতে মাননীয় রেখা গুপ্তার সরকার প্রত্যেক মাসের 1 তারিখে মা বোন দিদিদের 2,500 টাকা করে দিচ্ছে। হরিয়ানার নায়েব সিং সাইনি সরকার মা বোন দিদিদের মাসে 2100 টাকা করে দিচ্ছে। দেবেন্দ্র ফাডনবিসের মহারাষ্ট্র সরকার 2,500 টাকা করে মাসে দিচ্ছে। লাডলি বহিন, যেখান থেকে প্রথম শুরু হয়েছিল এই মহিলা স্বনির্ভর প্রকল্প, তখন মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান সেখানে 3,000 টাকা করে মাসে লাডলি বহিনী দেয়। বিজেপিকে আনুন। বিজেপি রাজস্থানে, দিল্লিতে 500 টাকার গ্যাস দেয়। বিজেপি রাজস্থানে 25 লক্ষ টাকা,
আর দিল্লিতে 10 লক্ষ টাকা পর্যন্ত আয়ুষ্মান ভারতে বিনামূল্যে চিকিৎসা দেয়। আপনারা যদি চান আয়ুষ্মান ভারত চালু হোক, বিজেপিকে আনতে হবে। আপনারা হাতের কাজ যারা করেন, যদি চান আমাদের বিশ্বকর্মা যোজনার সুযোগ পাওয়া যাক, তাহলে বিজেপিকে আনতে হবে। যদি বেটি পড়াও বেটি বাঁচাও, প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা, পিএম কিষাণ সম্মান নিধি 50 লক্ষ পরিবার পায়, আরো কৃষকরা যাতে পায়, তার জন্য বিজেপিকে আনতে হবে। বিজেপিকে আনার জন্য বিজেপির কর্মসূচি উন্নয়ন পাওয়ার জন্য কাউকে ফোন করতে হবে না। মালদাতে আমি মাননীয় প্রধানমন্ত্রীর সামনে বলেছিলাম, মালদা জেলার মোথাবাড়ির এমএলএ রাষ্ট্রমন্ত্রী সাবিনা ইয়াসমিন কয়েকদিন আগে বিশেষ করে হিন্দু এলাকায় গিয়ে ভয় দেখাচ্ছিল। কি বলছে? যে মুখ্যমন্ত্রীকে বলতে ফোন না করলে কেউ বাড়ি পাবে না। আমি সেদিন বলেছি যে পশ্চিমবঙ্গে 7 কোটি জনগণকে মাসে 5 কেজি চাল অথবা গম প্রধানমন্ত্রী অন্ন সুরক্ষা যোজনায় ভারত সরকার দিচ্ছে, কাউকে ফোন করতে হয়নি। যদিও পশ্চিমবঙ্গে গম দেয় না, আটা দিচ্ছে অবৈধভাবে, এবং ভালো গমগুলো বাংলাদেশে পাচার করে, আর পোকা গমগুলো আটা পেশাই মেশিনে দিয়ে প্যাকেটে ঢুকায়, দিয়ে আপনাদের নিতে বাধ্য করে, যেটা গবাদি পশুও মুখে দিতে চায় না। কিন্তু আপনাদের গম পাঠায় মোদিজির সরকার, ভারত সরকার। 7 কোটি লোককে এটা পেতে গিয়ে কাউকে ফোন করতে হয়নি দিল্লিতে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি 1,25,000 টাকার প্রধানমন্ত্রী আবাস যোজনা কত দিয়েছে জানেন? কে পেয়েছে? কেউ পায়নি। 40 লক্ষ বাড়ি দিয়েছেন, 30,000 কোটি টাকা। আর এরা গোয়াল ঘর দেখিয়ে বাড়ি নিয়ে সব লুট করে নিয়েছে, কাউকে ফোন করতে হয়নি। 72 লক্ষ শৌচালয় ইউনিট দিয়েছিলেন, কাউকে ফোন করতে হয়নি। 11 কোটি লোক উজালা 1 উজালা 2 পান, মা বোন দিদিরা। বাজারের থেকে 400 টাকা কমে গ্যাস। পশ্চিমবঙ্গে কত মা বোন দিদি পান জানেন? 1,29 লক্ষ। এই রাজ্যে 83 লক্ষ প্রান্তিক কৃষক, যারা বছরে 6,000 টাকা পাওয়ার যোগ্য পিএম কিষাণ সম্মান নিধিতে। এরা বেছে বেছে মুসলমান আর তৃণমূলের নাম পাঠিয়েছে, হিন্দুদের নাম পাঠায়নি, হিন্দুদের নাম দেয়নি, মতুয়াদের নাম দেয়নি, আপনাদের নাম পাঠায়নি। তাই 50 লক্ষ পরিবার পিএম কিষাণ সম্মান নিধি পায়, বছরে 6,000। বিজেপিকে আনলে আরো 33 লক্ষ প্রান্তিক কৃষক পিএম কিষাণ সম্মান নিধি পাবে। তাই আপনারা বিজেপিকে আনুন। বিজেপিকে আনতে হবে মায়েদের, দিদিদের, বোনেদের সুরক্ষার জন্য। আপনারা বলুন, আরজি কর ভুলে গেছেন? বলেছেন বিচার পেয়েছেন? পাইনি। বিচার দিতে গেলে বিজেপিকে আনতে হবে। এই তামান্না সিপিএম বাড়ির বাচ্চা মেয়ে যেভাবে বোমা ছুড়ে মেরেছে, তার মা বাবা এখনো লড়াই করে। আমরা পাশে দাঁড়াতে চেয়েছিলাম, অর্জুন দা জানেন, কিন্তু তার বাড়িকে সিপিএম নিয়ন্ত্রণ করে। সিপিএম নিজেরা পারে না, অন্যকে করতে দেয় না। আর হিন্দু ভোট কেটে, এই যে রানীমা হারল 54,000 ভোটে, সাদি সাহেব কত ভোট পেয়েছে জানেন? 1,81,000। আমি হিসাব করে ধরে দেখেছি, বুথ ধরে ধরে, চাপড়া, পলাশিপাড়া, তেহট্ট, কৃষ্ণনগরের 2টো, আমাদের কালীগঞ্জ, সব ধরে আমি হিসাব করে দেখেছি যে এই 1,81,000 ভোটের মধ্যে 1,60,000 হিন্দু ভোট। এরা হিন্দু ভোট কেটে তৃণমূলের নামক একটি চোর, একটি আবর্জনা, একটি নর্দমার কীটের মতো রাজনৈতিক দল, যারা লুটপাট, সন্ত্রাস, ধর্ষণ ছাড়া কিছু বোঝে না, তাদেরকে রাখার ব্যবস্থা করছে। তাই আমি মা বোন দিদিদের বলছি, যদি নারী সুরক্ষা চান, বিজেপিকে আনতে হবে। কথা দিলাম,
উত্তরপ্রদেশের যোগী আদিত্যনাথের দেখানো পথে ধর্ষকদের সকালে নেব, বিকালে খরচ করে দেব। আপনারা ভরসা রাখবেন ভারতীয় জনতা পার্টির উপরে। আপনাদের আজকের এই সভা যথেষ্ট সফল হয়েছে। আমরা জিতব তো? আপনাদের এই আসনে 19-এ লিড ছিল, 21-এ আমাদের প্রার্থী জিততে পারেনি, 24-এও লিড দিয়েছেন, পদ্মফুলে লিড দিয়েছেন। এবারে দেবেন তো? এ লড়াই বাঁচার লড়াই। আপনারা বেলডাঙ্গা দেখেছেন, কার্তিক মেলা, রেজিনগর স্টেশন জ্বলতে দেখেছেন, জিয়াগঞ্জ আজিমগঞ্জে হাজারদুয়ারি এক্সপ্রেস জ্বলতে দেখেছেন, গত কয়েকদিন ধরে বেলডাঙ্গা জ্বলতে দেখলেন, ধুলিয়ান শামশেরগঞ্জে হিন্দু পলায়ন দেখেছেন, বেতুয়াডহরি নাকাশিপাড়া দেখেছেন, আর কত দেখবেন। মা কালীকে প্রিজন ভ্যানে তুলেছে, আর এখানকার সাংসদ বড় বড় কথা বলে, বড় বড় কথা বলে। যিনি ভ্যানিটি ব্যাগ চুরি করেন, ঘুষ নেন, তার মুখে বড় বড় কথা। কি বলেছিল আমার তফসিলিদের? বলছে তোমরা 85 ভাগ ভোট বিজেপিকে দাও আর আমাদের কাছে ভাতা চাইতে আসো। ভাতাটা কি তোমার বাপের টাকা? আমাদের মতুয়া বৈষ্ণব গলায় ধারণ করেন তুলসী মালা, আচার মালা। এই মহিলা সাংসদ ইনি বলেছেন ওটা নাকি কাঠের মালা। মা কালী মদ খায়, মা কালী সিগারেট খায়, আর ওর দেখানো পথে ওর নেত্রী মমতা ব্যানার্জির পুলিশ গত কালী পুজোয় দক্ষিণ 24 পরগনার কাকদ্বীপের সূর্যনগরে কালী ঠাকুরকে প্রিজন ভ্যানে তুলেছে। আর কত সহ্য করবেন? কতদিন সহ্য করবেন? বুথগুলো শক্তিশালী করবেন তো? মুখ্যমন্ত্রী বলেন ধর্ম যার যার, উৎসব সবার, আর বিরোধী দলনেতা বলে ধর্ম যার যার, রক্ষা করার দায়িত্ব তার তার। ওরা যদি নজরুল যদি মুসলমান বুথে 100-র মধ্যে 99টা ভোট তৃণমূলে ফেলে, আপনি হিন্দু বুথে 100-র মধ্যে 99টা ভোট পদ্মফুলে ফেলতে পাচ্ছেন না কেন? পাচ্ছেন না কেন? আপনারা যদি এখন, সবচেয়ে বেশি হিন্দু ঐক্যবদ্ধ হয়েছে মালদা উত্তরে 85%, তারপরে হিন্দু ঐক্যবদ্ধ হয়েছে আমার নন্দীগ্রাম বিধানসভায় 72%। আমি জিতেছিলাম মুখ্যমন্ত্রীকে হারিয়ে 2000-এ, আর অভিজিৎ গাঙ্গুলি লিড নিয়েছেন 8200। আমি আগামী বিধানসভায়, আমার বিধানসভা কেন্দ্রে বিজেপি যাকেই দাঁড় করাবে 85% হিন্দুকে এক করে 20,000-এর বেশি ভোটে জেতাবো। আপনার এখানে যদি 80% হিন্দু এক জায়গায় ভোট দেন, তাহলে আপনাদের এই দুর্দশা থাকবে? এই কালো পতাকা দেখানোর সাহস থাকবে? কখন জাগবেন? কেন ঘুমাচ্ছেন? কেন ঘুমাচ্ছেন আপনারা? জাগুন আপনারা। এ লড়াই জিততে হবে, তৃণমূলকে তাড়াতে হবে। তৃণমূল কি কি চুরি করেনি? কয়লা, বালি, গরু পাচার কি করেনি বলুন? তারপরে বারাসাতে মরে গিয়েও শান্তি নেই, চোখ তুলে নিয়ে পালিয়ে গেছে। এত নিকৃষ্ট মানের চোর। আর মুখ্যমন্ত্রী লজ্জা লাগে? এই চেয়ারে বিধান রায়, এই চেয়ারে অজয় মুখার্জি, এই চেয়ারে জ্যোতিবাবুরা বসেছিলেন। ফাইল নিয়ে বেরোচ্ছেন, বলছেন আমি কাড়িয়ে নিয়ে এলাম ফাইল আর ল্যাপটপ। আমি তো স্লোগান দিচ্ছিলাম, ওইটা দেখে জেনে গেছে জনতা ফাইল চোর মমতা। তারপরে সুপ্রিম কোর্টে দেখলাম ইডি বলছে শুধু ফাইল নেয়নি, মোবাইলও চুরি করেছে। এখন তো সবাই বলতেই পারেন জেনে গেছে জনতা। মোবাইল চোর, জেনে গেছে জনতা। চোরেদের এনার্জি, চোরেদের এনার্জি,
চোরেদের হাত থেকে বাংলা বাঁচাবেন না? বর্ডারটা তো ফাঁকা, 540 কিলোমিটার জমি দিল না বিএসএফ কে, হু করে ঢুকছে, হু করে ঢুকছে ছারপোকার মতো। ইলেকশন কমিশন সবে ট্রেলার দেখিয়েছে, ব্রেকফাস্টে 58 লাখ, আর লাঞ্চ হবে 14 ফেব্রুয়ারি, সেই দিন বুঝতে পারবেন। লাফাচ্ছে দেখছেন না, কাটা ফুটে গেছে। সুপ্রিম কোর্টকেও মিথ্যা কথা বলছে, অর্ডার এখনো আপলোড হয়নি, বলছে অমুক হয়ে গেছে তমুক হয়ে গেছে, সুপ্রিম কোর্টে জিতে গেছি, এপ্রিলেও জিতে যাব। জিতে তোমাকে দেব ভালো করে, জিতিয়ে তোমাকে ভালো করে দেবে এবারে বাংলার জনগণ। আপনারা ঐক্যবদ্ধ হন। ডিফারেন্স কত ছিল জানেন? লোকসভাতে 40 লক্ষ, 58 লক্ষ ভোট বাদ দেওয়ার পরে ডিফারেন্স আছে? আছে? আর এ তো পহলে ঝাঁকি হ্যায়, কাশি মথুরা বাকি হ্যায়। ফাইনাল ভোটার লিস্টের পরে বলবে ভোটে লড়বো না, নিশ্চিন্ত থাকুন। আর হিন্দু শরণার্থীরা চিন্তা করবেন না, মোদি হ্যায় তো মুমকিন হ্যায়, একদম চিন্তা করবেন না, চিন্তা করবেন না। ইসকনের শতবর্ষে শ্রী চৈতন্যদেব শ্রীলা প্রভুপদকে প্রণাম করতে, কয়েন ডাক টিকিট প্রকাশ করতে নরেন্দ্র মোদীজি যায়। নরেন্দ্র মোদীজি হরিচাঁদ ঠাকুর, গুরুচাঁদ ঠাকুরকে প্রণাম করতে বাংলাদেশের ওড়াকান্দিতে যায়। তাই মোদীজি রাম মন্দির নির্মাণ করেছেন 500 বছর পরে। আগামী পরশুদিন মনে আছে তো, 22শে জানুয়ারি, মনে আছে? মনে আছে? তৃতীয় বর্ষপূর্তি, পূজা হবে, হোম হবে, যজ্ঞ হবে, জয় শ্রীরামের ধ্বনি উঠবে। 22শে জানুয়ারি তৃতীয় বর্ষপূর্তি। এই মুখ্যমন্ত্রী সেদিন কি করেছিলেন? পার্ক সার্কাসে মিছিল করেছিলেন, বলেছিলেন রাম মন্দির মানি না। এই মুখ্যমন্ত্রী বলেছিলেন হ্যাঁ কি না বলুন? এত তাড়াতাড়ি ভুলে যান কেন হে হিন্দুরা? এই মুখ্যমন্ত্রী বলেনি মহাকুম্ভতে, মৃত্যু কুম্ভ আমরা স্নান করেছি তো, গঙ্গা যমুনা সরস্বতী ত্রিবেণী সঙ্গে কারাগারে গেছিলেন? হাত তুলুন। আমি গেছিলাম, গেছিলেন তো? প্রয়াগে গেছিলেন? স্নান করেছেন তো? 66 কোটি হিন্দু স্নান করেছে, আর এই মুখ্যমন্ত্রী বিধানসভায় দাঁড়িয়ে বলছে মৃত্যু কুম্ভ ভুলে গেছেন। বদলা নেবেন না, বদলা নেবেন না, ইভিএম এ বদলা। মোদীজি বলে গেছে একটা একটা ভোটের তাকত, সিঙ্গুরে বলে গেছে, বলে গেছে একটা একটা ভোটের। যে মুখ্যমন্ত্রী হিন্দু ধর্মকে গন্ধা ধর্ম বলে, সেই মুখ্যমন্ত্রীকে সবক শিখাতে হবে এপ্রিল মাসের নির্বাচনে। সবাই ভালো থাকবেন, সবাই ভালো থাকবেন। জোরসে বলুন পাল্টানো দরকার, পাল্টানো দরকার। চাই বিজেপি সরকার, পাল্টানো দরকার, পাল্টানো দরকার, পাল্টানো দরকার, পাল্টানো দরকার, পাল্টানো দরকার, পাল্টানো দরকার। जय जय श्री राम, जोर से बोलो जय श्री राम, आरो जोरे जय श्री राम। कृष्ण कृष्ण हरे हरे, कृष्ण कृष्ण हरे हरे, हरे कृष्ण हरे हरे। गौरनिताय प्रेमानंदेर, गौरनिताय प्रेमानंदेर, गौरनिताय प्रेमानंदेर। भारत माता की, भारत माता की। वंदे